আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত আমাদের 45 মিনিটস অন কমিউনিটি মেডিসিন সিরিজের আজকে চলে এলাম সেকেন্ড সেশনে। এবং আজকে আমরা পড়তে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেটা আমাদের শুধুমাত্র প্রফের রিটেনই নয়, ভাইভা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ ডিজিজ। এবং এই টপিকটি আজকে আমাদের পড়াবেন আমাদের সকলের প্রিয় আপু ফারজানা মিম। জি দুঃখিত। আমাদের আজকে আমাদের সবার সাথে আছেন আমাদের ফারজানা ইয়াসমিন আপু, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, সেশন 2016-17 অনার্স ইন কমিউনিটি মেডিসিন। আপু আমাদের গত দিনের ফার্স্ট সেশনটাও নিয়েছেন খুব চমৎকার ভাবে এবং আজকেও আশা করছি খুব চমৎকার ভাবে আপু আমাদের সেশনটা নেবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ইসরাত, এবং আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য, এবং এক্সিস মেডিকেল স্কুলকে অসংখ্য ধন্যবাদ যে কমিউনিটি মেডিসিনের উপর আয়োজিত এত সুন্দর একটা ধারাবাহিক সেশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি আপু, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাইভটিতে অনেকে জয়েন করেছেন, সবাই আপুকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম আপু। মাহিন রহমান সেতু লিখেছেন, সাবরিনা সুলতানা স্মৃতি লিখেছেন, আপুকে সবাই সালাম দিয়েছেন। তো আপু আপনাদের সবাইকে তো সালামের উত্তর দিয়েও দিয়েছেন। তো ওয়ালাইকুম আমরা আসসালাম সবাইকে। জি আপু, তো আমরা দেরি করব না, যেহেতু 4:30 বেজে গিয়েছে, আমরা 45 মিনিটসের এই ছোট্ট সেশনটি আমরা শুরু করে দিব। এবং আজকে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি ইসরাত তারা, ঢাকা মেডিকেল কলেজ সেশন 2017-18। তো তাহলে আপু আপু তাহলে খুব চমৎকার ভাবে আপু আমাদের সেশনটা নেবেন। জি আপু শুরু করে দেন। আচ্ছা, আজকে আমাদের যে টপিকসটি সেটা হলো কনসেপ্ট অফ ডিজিজ। এখন তোমরা সবাই মোটামুটি জানো যে কনসেপ্ট অফ ডিজিজ আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, বোথ রিটেন এবং ভাইবা। তো আমি ডিজিজ আর মানে ফার্স্টে ইন্ট্রোডাকশন দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। আর এটা একটু কঠিন টপিক মতো, তো আশা করি সবাই তোমরা একটু ধৈর্য ধরে থাকবা, একটু কষ্ট করে শুনবা। তো আমরা আজকে ডিজিজ পড়বো। ডিজিজ কথাটার অর্থ কি? এখন দেখো, ডিজিজ ওয়ার্ডটাকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি, ডিজ এবং ইজ। ডিজ মানে হচ্ছে তোমার অপোজিট, এবং ইজ মানে হচ্ছে তোমার কমফোর্ট বা হেলথ। তাহলে লিটারালি যদি ডিজিজ ওয়ার্ডটার মানে আমরা জানতে চাই, তার মানে এটা হচ্ছে অপোজিট টু হেলথ বা অপোজিট টু কমফোর্ট। বাট এটা বললে তো মানে জাস্ট আমরা বলে দিব যে অপোজিট টু হেলথ, তাহলে তো আর আমাদের ডেফিনেশন হবে না, আমাদের একটা ডেফিনেশনও জানতে হবে। তো ডিজিজের অনেকগুলা ডেফিনেশন আছে। তো আমরা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যে ডেফিনেশনটা আছে সেটা তোমরা চাইলে বলতে পারো, যেটাতে বলছে যে তোমার ডিজিজ ইজ এ কন্ডিশন অফ দ্য হিউম্যান বডি অর পার্ট অর অর্গান অফ দ্য বডি ইন হুইচ ইটস ফাংশন ইজ ডিসরাপ্টেড অর ডিরেঞ্জড। তার মানে দেখো, আমাদের বডির যে কোনো পার্ট বা যে কোনো অর্গানের ফাংশনটা যখনই ডিস্টার্ব হবে, যখন আর আমাদের হোমিওস্ট্যাসিসটা মেনটেন হবে না, তখনই কিন্তু আমাদের ডিজিজটা হচ্ছে। তো আমরা কিন্তু হেলথ চ্যাপ্টারে সরি হেলথ চ্যাপ্টারে আমরা WHO ডেফিনেশন পড়েছিলাম হেলথের। তো WHO ডেফিনেশনে কিন্তু আমাদের ওখানে হেলথকে একটা স্টেট বলা হয়েছিল, যে হেলথ ইজ এ স্টেট। কিন্তু ডিজিজকে কিন্তু এরকম কোনো স্টেট হিসেবে বলা হয় না, এবং ডিজিজকে কিন্তু WHO ডেফিনেশনও দেওয়া হয় নাই। কিন্তু কেন দেওয়া হলো না? কিছু লিমিটেশন আছে যার জন্য কিন্তু WHO ডিফাইন করা হয় নাই ডিজিজটাকে। সেটা হচ্ছে, দেখো, ডিজিজের অনসেটটা যদি বলি, একটা ডিজিজের অনসেট কিন্তু সাডেন হতে পারে, এমন যে হঠাৎ করে একটা ডিজিজ হয়ে গেল। লাইক তুমি একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছ, সেখানে খাবারে টক্সিন ছিল, তোমার ফুড পয়জনিং হয়ে গেল। যাই হোক, অথবা আবার এমনও হতে পারে যে কিছু ডিজিজের অনসেটটা অনেক ইনসিডিয়াস, অনেক দিন ধরে আস্তে আস্তে এটা হবে, যেমন লেপ্রোসি। তো এরকম তার মানে অনসেটটা দেখো সাডেন হতে পারে, আবার ইনসিডিয়াসও হতে পারে। আবার দেখা যায় যে একটা প্যাথোজেন অনেকগুলা ডিজিজ করতে পারে। আমরা যখন মাইক্রোবায়োলজি পড়বো তখন আমরা দেখবো স্ট্রেপ্টোকক্কাই নামে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা অনেকগুলা ডিজিজ করে। আবার এমনও হতে পারে যে একটা ডিজিজ অনেকগুলা প্যাথোজেন দিয়ে হচ্ছে, যেমন ডায়রিয়া। ডায়রিয়ার কিন্তু অনেকগুলা প্যাথোজেন দিয়ে হতে পারে। তো এইসব বিভিন্ন কারণে ডিজিজটাকে কিন্তু আমরা একটা স্টেটের সাথে তুলনা করতে পারি না, আর এই জন্য কিন্তু WHO ডেফিনেশনটা ওইভাবে দেওয়া হয় নাই। এখন আসো, এই যে ডিজিজ আমরা বললাম, তো এই ডিজিজের তো একটা আউটকাম থাকবে। আমরা যে ডিজিজ প্রসেসটা হচ্ছে, এটার ফাইনালি কি হতে পারে?
একটা হতে পারে যে ডিজিজটা কমপ্লিটলি ভালো হয়ে গেল, পেশেন্ট ভালো হয়ে গেল, তো যেটাকে আমরা বলতেছি রিকভারি। আরেকটা হতে পারে যে পেশেন্ট মারা গেল, ডেথ। আবার এমন একটা কন্ডিশন হতে পারে যে পেশেন্ট মারা যায়নি বাট ডিসেবল হয়ে গেছে, সে তার দৈনন্দিন কাজ আর করতে পারছে না। তাহলে ফাইনাল আউটকাম অফ দ্য ডিজিজ কি দাঁড়ালো? তিনটা, একটা রিকভারি হতে পারে, অথবা ডিসেবিলিটি হতে পারে, অথবা ডেথ হতে পারে। ডিজিজ জিনিসটা আসলে খারাপ। একটা কথা মানে আমরা শুনে থাকি, of the disease man learns about the sweetness of the health. তো এজন্য হ্যাপিনেস মানে হেলদি থাকা যে কতটা হ্যাপিনেসের ব্যাপার, এটা কিন্তু ডিজিজ আছে বলেই আমরা বুঝি। তো আশা করছি তোমরা সাথে থাকবে আর আমরা সামনে আরো আগাবো। তো জি ডিজিজের আপু। ইন্ট্রোডাকশন থেকে মোটামুটি ডিজিজের ডেফিনেশনটা তোমরা একটু ভালো মতো করবা। জি আপু, অনেক ধন্যবাদ এত সুন্দর করে হচ্ছে ডিজিজটার মানে আমরা তো খালি জাস্ট ডিজিজ বলতে বাট বুঝি, কিন্তু আসলে যে ভেতরটা কি ছিল এটা আমরা জানতাম না। তো আপু অনেক সুন্দর করে হচ্ছে আপনি বুঝিয়ে দিয়েছেন। তো আপু ডিজিজের সাথে এখন আপু তিনটা খুব কাছাকাছি তিনটা টার্ম চলে আসে, যে একটা হচ্ছে ডিজিজের সাথে ইলনেস, আরেকটা হচ্ছে সিকনেস। এই তিনটা ওয়ার্ড তো আপু মানে প্রথম শোনাতে মনে হয় যে তিনটা যেন সেম, কিন্তু আসলে তিনটার মধ্যে মনে হয় কিছু বেসিক সূক্ষ্ম পার্থক্য আছে। এগুলো যদি আপু একটু আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, ডিজিজ, ইলনেস এন্ড সিকনেস তিনটা ওয়ার্ড আসলে কাছাকাছি মনে হয় যে একই রকম, একই জিনিস, কিন্তু আসলে পার্থক্য আছে। ডিজিজটা যেটা বললাম যে অপোজিট টু হেলথ, বা তুমি বলতে পারো যে আমাদের বডি ফাংশন যখন ঠিকঠাক মতো চলছে না তখন সেটা ডিজিজ। এখন ইলনেসটা তাহলে কি? এই যে আমাদের বডির মধ্যে বিভিন্ন ডিজিজ প্রসেস চলছে, চলতে চলতে একটা সাইন সিমটম প্রকাশ পাবে। যখন আমরা অসুস্থ ফিল করব, আমাদের ট্রিটমেন্টের দরকার পড়বে, আমরা ডক্টরের কাছে যাব, আমার বিহেভিয়ারে সাইকোলজিতে কিছু চেঞ্জ আসবে, এবং তার জন্য আমার উপর একটা সাইকোসোশ্যাল ইম্প্যাক্ট পড়বে। এই যে যখন সাইন সিমটম হলো, আমি অসুস্থ ফিল করলাম এবং ডক্টরকে দেখাইতে গেলাম, এই জিনিসগুলো হচ্ছে ইলনেস। ডিজিজ প্রসেসটা আমাদের জাস্ট ফাংশনটা লস ছিল, কিন্তু আমাদের যে বাইরের যে জিনিসগুলো হচ্ছে এটা ইলনেস। তাহলে সিকনেসটা কি? এই সিকনেসটা হচ্ছে সোশ্যাল ডিসফাংশন, একটা স্টেট অফ সোশ্যাল ডিসফাংশন। মানে যখন তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার যে রোলটা ছিল সোসাইটিতে, তুমি তো তখন সেটা প্লে করতে পারবা না, তোমার তো তখন একটা প্রবলেম। তো এই যে সোশ্যাল একটা ডিসফাংশন হচ্ছে আমাদের কাজে এই অসুস্থতার জন্য, সেটা হলো তোমার সিকনেস। তো এটাই হলো মোটামুটি বেসিক পার্থক্য যে ডিজিজ, ইলনেস আর সিকনেসের মাঝে। জি আপু, অনেক ধন্যবাদ আপু। এখন আপু ডিজিজের সাথে যে বিভিন্ন থিওরি চলে আসে, যে আমরা জানি যে কিছু সুপার মানে কিছু মডার্ন থিওরি আছে, কিছু হচ্ছে ওল্ড থিওরি আছে। এই থিওরি গুলো নিয়ে যদি আপু কিছু বলেন। আচ্ছা, থিওরিজ অফ ডিজিজ কজেশন এই টপিকটা থেকে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা শুধুমাত্র যে রিটেনে আসবে তা না, ভাইভাতেও ধরে। রিটেনে আসলে এমন ভাবে আসে যে হোয়াট আর দ্য থিওরিজ অফ ডিজিজ কজেশন, অথবা ডেসক্রাইব ওয়ান অফ দেম, বা বললো যে ডেসক্রাইব দ্য সুপার ন্যাচারাল থিওরি, বা একটা কিছু দিয়ে দিতে পারে। তো আমাদের এখানে থিওরিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো ওল্ড থিওরি আর কিছু আছে মডার্ন থিওরি। ওল্ড থিওরির মধ্যে আছে যেমন তোমার সুপার ন্যাচারাল থিওরি, থিওরি অফ ইউনিভার্স, দেন কনসেপ্ট অফ কন্টাজিয়ন, মায়াজমেটিক থিওরি, থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন, এগুলা। আর আমাদের মডার্ন থিওরিও কিন্তু আছে পাঁচটা, যেগুলো হচ্ছে তোমার জাম থিওরি অফ ডিজিজ, এপিডেমিওলজিক্যাল টায়ার্ড, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, ওয়েব কজেশন, এবং এপিডেমিওলজিক্যাল হুইল কনসেপ্ট। তো মোটামুটি আমাদেরকে আর কি জানতে হবে এই থিওরিগুলা। জি আপু। আচ্ছা আপু, এর মধ্যে হচ্ছে কি সুপার ন্যাচারাল থিওরিটা প্রায় হচ্ছে দেখা যায় যে ভাইবাতেও জিজ্ঞেস করে বসে। তো আপু এটা যদি একটু বুঝিয়ে দেন, সুপার ন্যাচারাল থিওরি। আচ্ছা, আসলে সুপারন্যাচারাল থিওরিটা একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ এটা আসলে অনেক আগের বিষয়, যা 18th সেঞ্চুরিতে, যখন আসলে ভাবা হতো এরকম যে ডিজিজটা হয় এমনটা যে অনেক ধর্মের মানুষ এটা বিশ্বাস করতো যে দেবতার অভিশাপের কারণে, যেটাকে বলা হয় কার্স অফ গড, বা কোনো একটা ইভিল আয়ের কারণে, যে কারোর খারাপ নজর পড়ছে তখন ডিজিজ হবে, এরকম একটা জিনিস আর কি অনেক আগের ধারণা ছিল। তারপরে হচ্ছে এটার কয়েকটা এক্সাম্পল হিসেবে তুমি বলতে পারো, যেমন আয়ুর্বেদিক যে মানে যারা আয়ুর্বেদে বিশ্বাস করে, তারা আসলে ভাবতো যে তিনটা জিনিসের ইমব্যালেন্স হলেই ডিজিজটা হয়। একটা হচ্ছে তোমার এয়ার, একটা বাইল, আর একটা মিউকাস। তো এই তিনটা জিনিসের যদি কোনো কারণে ইমব্যালেন্স হয় তাহলে আমাদের ডিজিজ হয়, এটা তাদের একটা ধারণা ছিল। আবার চাইনিজ মেডিসিন অনেক আগে তাদের একটা ধারণা ছিল যে মেল প্রিন্সিপাল এন্ড ফিমেল প্রিন্সিপাল, যেটা চাইনিজ ভাষায় সম্ভবত ইয়াং এন্ড ইন বলা হয়, এদের মাঝে যদি ইমব্যালেন্স হয় তাহলে হচ্ছে তোমার ডিজিজ হবে। তো এরকম কিছু ধারণা ছিল যেটা অনেক আগের, যে ন্যাচারের কারণে এরকম আসছে, যে দেবতার অভিশাপ বা এরকম কিছু। তো এইগুলাকে আমরা সুপার ন্যাচারাল থিওরি হিসেবে বলতে পারি। তো ওল্ড থিওরির মধ্যে সুপার ন্যাচারালটা একটু পড়লে হবে, আর তোমরা এর সাথে মায়াজমেটিক থিওরিটা একটু পড়তে পারো। এটা কিন্তু প্রফে আসছে রিটেনে একবার।
তো মায়াজমেটিক থিওরিটা বলতে কি বোঝায়, যে মায়াজমেটিক থিওরি অনুসারে বলা হয়েছে যে ডিজিজের জন্য দায়ী হচ্ছে তোমার পলিউটেড এয়ার বা নক্সাস এয়ার যেটাই বলো, এই খারাপ বাতাসের কারণে ডিজিজটা হয়, মানে এটা একসময় মানুষের বিশ্বাস ছিল আর কি। তো এজন্য এই মায়াজমেটিক থিওরি অনুসারে এটা বলা হয়েছে। তো ওল্ড থিওরি থেকে এগুলাই আমরা মডার্ন থিওরি গুলো একটু বলি, Yeah. কারণ মডার্ন থিওরিটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে এবং ভাইভাতে ধরে। তো মডার্ন থিওরির প্রথমেই আসো জাম থিওরি অফ ডিজিজ। জাম থিওরি অফ ডিজিজটা হচ্ছে তোমার বেশ ইজি একটা জিনিস। এখানে যেটা বলছে যে তোমার মাঝে যদি একটা এজেন্ট ঢুকে, একটা ইনফেকশিয়াস এজেন্ট ঢুকে, একটা অর্গানিজম বা প্যাথোজেন যেটাই বলো, যখন একটা জাম ঢুকবে তখনই আমাদের ডিজিজটা হবে। যদি তুমি জাম ফ্রি থাকো তাহলে কিন্তু তোমার ডিজিজটা হচ্ছে না। এটা একটা সিম্পল থিওরি জাস্ট। তো এটা আসলে কিভাবে আসলো, আমাদের দুজন মাইক্রোবায়োলজিস্ট রবার্ট কজ অ্যান্ড লুইস পাস্তিউর, তারা ফার্স্টে এয়ারে ব্যাকটেরিয়ার প্রেসেন্সটা আবিষ্কার করেন এবং অ্যানথ্রাক্স নামে একটা রোগ আছে যেটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেটা আবিষ্কার করেন। তারপর তাদের আসলে এই ধারণাটা আসে যে যদি জাম থাকে তাহলেই হচ্ছে ডিজিজটা হবে। তো রবার্ট কজ এন্ড লুইস পাস্তিউর এই যে কথাগুলো বলছিলেন, আবিষ্কার করেছিলেন, তার উপরে ভিত্তি করে তারা আসলে কয়েকটা ক্রাইটেরিয়া দেন, যে এগুলা ফুলফিল হলে আমরা মানবো যে একটা অর্গানিজম দিয়ে ডিজিজ হয়েছে। সেটাকে বলা হয় হচ্ছে কজ পস্টুলেটস। কজ পস্টুলেটস আসলে মাইক্রোবায়োলজিতে বেশি ইম্পর্টেন্ট, এখানে আমাদের কমিউনিটি মেডিসিনে রিটেনে আসে না, ভাইভাতে হয়তো একটু ধরতে পারে, আমি জাস্ট একটু বলে রাখি। কজ পস্টুলেট জিনিসটা হচ্ছে যে আমাদের যে অর্গানে ডিজিজটা হবে, মাইক্রো অর্গানিজম গুলা মানে প্যাথোজেন গুলা সেই অর্গানটাতে প্রেজেন্ট থাকতে হবে। যে প্যাথোজেন গুলা ওই অর্গানে প্রেজেন্ট থাকবে কিন্তু হেলদি অর্গানে প্রেজেন্ট থাকবে না। এখন ওই প্যাথোজেনটাকে নিয়ে যদি আমি বাইরে কালচার করি, তাহলে কালচার করার পর যদি একটা এক্সপেরিমেন্টাল হোস্টের মাঝে আমরা আবার ঢুকাই দিই, তাহলে কিন্তু তাতে ওই সেম ডিজিজটা হবে। এবং এই এক্সপেরিমেন্টাল হোস্ট থেকে আমরা যদি অর্গানিজমটা আবার নিয়ে আসি, দেখবো যে ফার্স্ট যে অর্গানিজমটা আমরা যার উপর পরীক্ষাটা করেছিলাম, এই অর্গানিজমটা সেম একই রকম। তো এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই অর্গানিজমটা স্পেসিফিক ডিজিজটা করছে। আচ্ছা, এই হচ্ছে তোমার কজ পস্টুলেট, যার উপর বেস করে আমাদের জাম থিওরি অফ ডিজিজটা আসছে। এখন জাম থিওরি অফ ডিজিজটাতে তো কিছু প্রবলেম আছে, না হলে তো পরের থিওরি গুলা নিয়ে এত মাথা ব্যথা হতো না। সেটা হচ্ছে লিমিটেশনস কি আছে জাম থিওরিতে। যেমন দেখো, আমরা কিন্তু সবাই অনেক অনেক প্যাথোজেনে প্রতিদিন এক্সপোজার হচ্ছি, আমাদের চারপাশেই অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আছে, কিন্তু সবারই কি সবসময় ডিজিজ হচ্ছে না। তাহলে অর্গানিজমে এক্সপোজার হলেই যে ডিজিজ হচ্ছে তা কিন্তু না, এটা একটা ব্যাপার। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু টিউবারকুল ব্যাসিলাই মানে হচ্ছে টিউবারকুলোসিসের যে তোমার ব্যাকটেরিয়াটা, সেটা অনেক কমন। তো অনেকেই এটাতে এক্সপোজার হলেও কিন্তু সবার টিউবারকুলোসিস হয় না। আবার দেখা যাচ্ছে অনেকের মাঝে অর্গানিজমটা প্রেসেন্স আছে, যেমন ধরো টাইফয়েডের ক্যারিয়ার যারা, তাদের মাঝে কিন্তু টাইফয়েডের ব্যাকটেরিয়া মানে অর্গানিজমটা প্রেসেন্স থাকে, কিন্তু তারপরেও কিন্তু তারা সাইন সিমটম দেখা যায় না, কারণ তারা ক্যারিয়ার স্টেজে আছে। তো এইসব কিছু লিমিটেশনের জন্য আসলে জাম থিওরিটা বাদ পড়ে যায়, জাম থিওরি নিয়ে আর বেশি আগানো সম্ভব হয় না। তখন আসা হচ্ছে নেক্সট যে থিওরিটা, সেটা হলো এপিডেমিওলজিক্যাল টায়ার্ড। তো এখানে কি বলা হলো, যেহেতু আমরা একটা জাম দিয়ে দাঁড় করাইতে পারলাম না যে ডিজিজ হচ্ছে, তো এখানে তিনটা জিনিস নিয়ে কথা বলা হলো: এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, আমাদের এপিডেমিওলজিক্যাল টায়ার্ডটাকে কিন্তু আরো দুইটা নামে বলা হয়। একটা হলো ইকোলজিক্যাল টায়ার্ড আর একটা হলো ট্রায়াঙ্গেল অফ এপিডেমিওলজি। দেখা গেল তোমরা হয়তো জানো, তারপরও বলে রাখলাম যে একটা নাম অল্টার হয়ে হয়তো আসতে পারে, তখন যাতে আমরা বিভ্রান্তিতে না পড়ি। তো তিনটা নামই কিন্তু সেম একটা জিনিসের। তো এপিডেমিওলজিক্যাল টায়ার্ডে এই যে এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট, এখানে বলা হয়েছে যে এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্টের মধ্যে যতক্ষণ একটা ইকুইলিব্রিয়াম থাকবে ততক্ষণ আসলে আমাদের ডিজিজ হবে না। যখনই এই ইকুইলিব্রিয়ামটা লস হবে তখনই আমাদের ডিজিজ প্রডিউস হবে। তো এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট সবসময় কিন্তু একটা ইকুইলিব্রিয়ামে থাকে, মানে আমরা সবাই কিন্তু এখন সেই ইকুইলিব্রিয়ামের মধ্যে আছি। যদি এটা একবারের জন্য ভেঙে যায় তখন কিন্তু আমাদের ডিজিজ প্রডিউস হবে। আচ্ছা, এরপরে যখন তোমার হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশনে গেল, তখন দেখা গেল যে শুধু এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট বাদেও আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের ডিজিজ প্রডিউসের জন্য দায়ী। যেমন হচ্ছে তোমার, আমি কমিউনিকেবল ডিজিজ গুলো তো আমরা মোটামুটি এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট দিয়ে কিছুটা ব্যাখ্যা করতে পারলেও নন কমিউনিকেবল ডিজিজ যেমন তোমার হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে হচ্ছে লাং ক্যান্সার বা বলতে পারো ডায়াবেটিস মেলিটাস এটসেট্রা, এখানে কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর দায়ী। এই রিস্ক ফ্যাক্টর গুলো কিন্তু ওই এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো এই জন্যই মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন
কজেশন থিওরিটা আসছে, যেখানে বলা হয়েছে যে ডিজিজের জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দায়ী, মেইনলি সেটাকে রিস্ক ফ্যাক্টর বলা হয়। তো এই সময় হচ্ছে এপিডেমিওলজিক্যাল টায়ারটাকে একটু সংশোধন করা হয়। তোমরা শুনেছো কিনা জানি না, এপিডেমিওলজিক্যাল টায়ারের কিন্তু একটা অ্যাডভান্স মডেল আছে। একটা ছিল প্রিভিয়াস মডেল, যেটা হচ্ছে এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। আর এই মাল্টিফ্যাক্টর কজেশন থিওরি দেওয়ার সময় আরেকটা অ্যাডভান্স মডেল করা হয়েছে, যেটা ওই ট্রায়াঙ্গেলের মতোই, শুধু এজেন্টের জায়গা পজিটিভ ফ্যাক্টরটা বলতে হবে, হোস্টের জায়গা পপুলেশন, এবং আমাদের যে এনভায়রনমেন্ট ওইখানে ডিফারেন্ট ফ্যাক্টর গুলো বলতে হবে, যেমন তোমার সোশ্যাল, সাইকোলজিক্যাল, কালচারাল, সোশিও ইকোনমিক এগুলা। তো এটা হলো অ্যাডভান্সড মডেল, যেটা হচ্ছে তোমার রিটেনে আসে না, তবে ভাইভাতে হয়তো তুমি অনেক ভালো পারলে স্যাররা বলতে পারে যে এপিডেমিওলজি যে টায়ারটা আছে এটার অ্যাডভান্স মডেলটা কি। তো অ্যাডভান্সড মডেল এবং হচ্ছে তোমার আগের যে প্রিভিয়াস মডেল, দুটারই এপিডেমিওলজিক্যাল টায়ারের ট্রায়াঙ্গেলের ছবিটা আঁকা আমাদের শিখতে হবে, কারণ রিটেনে কিন্তু ছবিটা আসতে পারে, ফিগারটা আমরা শিখে রাখবো। আচ্ছা, এরপর আসো ওয়েব কজেশন। ওয়েব কজেশনটা কি, এই যে বললাম যে মাল্টিফ্যাক্টরিয়ালে যেমন অনেকগুলো ফ্যাক্টর ছিল, ওই অনেকগুলো ফ্যাক্টরই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দায়ী, যেখানে আমরা এজেন্ট গুলো সাধারণত জানি না। তো ওয়েব কজেশন কেন বলা হয়েছে, এই অনেকগুলো ফ্যাক্টর যখন একে অন্যের সাথে একটা মানে জাস্ট অনেকটা বলা যায় যে মাকড়সার জাল টাইপের ফর্ম করে থাকবে, মানে একে অন্যের সাথে ইন্টারলিঙ্কড থাকবে, যে ইন্টারলিঙ্ক থাকার কারণে একটা ওয়েব ফর্ম করবে। তো এখানে একটা ইম্পর্টেন্স হচ্ছে, তুমি যদি এই ইন্টারলিঙ্কের মধ্যে একটা লিঙ্কও ব্রেকডাউন করতে পারো বা কয়েকটা লিঙ্ক ব্রেকডাউন করতে পারো, তাহলে কিন্তু আমরা ডিজিজটা প্রিভেন্ট করতে পারবো। তো মোটামুটি মডার্ন থিওরি থেকে এগুলোই, তাহলে থিওরি গুলার নাম এবং কয়েকটা একটু ডিটেলসে জানলে আমাদের মোটামুটি থিওরি গুলা কভার হবে আর কি। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আপনি হচ্ছে কি অনেকগুলো নতুন টপিক বলেছেন যেগুলো আসলে আগে কখনো পড়িনি, তারপর ইম্পর্টেন্ট গুলো তো আপু বললেনই। তো আপু আরেকটা ব্যাপার হচ্ছে যে ইকোলজিক্যাল ট্রায়াডের মধ্যে যে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে একদম আলাদা আলাদা করে দেখা যায় প্রশ্ন চলে আসে, ডিফাইন করতে বলে, ক্লাসিফাই করতে বলে। তো আপু এগুলো ডিটেলসে যদি আরেকটু আমাদেরকে বলে দেন না, এজেন্ট, হোস্ট আর এনভায়রনমেন্টটা। আচ্ছা, হ্যাঁ, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টের আলাদা কোশ্চেন আসে, যেমন ধরো তোমার প্রফে আসে যে ডিফাইন এজেন্ট, হোয়াট আর দ্য টাইপস অফ এজেন্টস, মানে এরকম। তো এজেন্ট জিনিসটা কি, এজেন্ট দিয়ে শুরু করি। এজেন্ট হতে পারে একটা সাবস্টেন্স, সেটা লিভিং বা নন লিভিং বা যে কোনো একটা ফোর্স বা কোনো কিছু ল্যাক অথবা এক্সেস যাই হোক না কেন, দ্যাট ইনিশিয়েটস দ্য ডিজিজ প্রসেস, মানে ডিজিজ প্রসেসটাকে শুরু করবে যে জিনিসটা, সেটাকে আমরা বলতেছি একটা এজেন্ট। সেটা লিভিং নন লিভিং যে কোনোটাই হতে পারে। তো এজেন্টের কয়েকটা টাইপস আছে, যেমন তোমার ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, নিউট্রিশনাল, এরকম কয়েকটা এজেন্ট আছে। ফিজিক্যাল এজেন্টস বুঝোই তোমরা, যেমন ধরো হিট, কোল্ড, রেডিয়েশন এরকম। বায়োলজিক্যাল এজেন্ট যেমন তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া। তারপরে তোমার কেমিক্যাল এজেন্ট যেমন অ্যাসিড, অ্যালকালিস, ডাস্ট, মেটালস, এরকম কয়েকটা। তো এজেন্টের থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, রিটেনে তো বললাম যে এজেন্টের টাইপস এবং ডেফিনেশনটা আসে, তবে ভাইভাতে একটা জিনিস ধরে যে এজেন্টের ক্রাইটেরিয়া, বা তুমি কিভাবে একটা এজেন্টকে, একটা এজেন্ট কতটা স্ট্রং, মানে একটা এজেন্টের ক্ষমতা কতটুকু যে সে তোমার বডিতে ডিজিজ প্রডিউস করবে। তো এইটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো তার ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি এন্ড ভিরুলেন্স। এখন এই তিনটা জিনিস একটু বলবো। ইনফেক্টিভিটি জিনিসটা কি, একটা এজেন্ট আমাদের বডিতে ঢুকবে, মানে একটা ভাইরাসই ধরো আমাদের বডিতে ঢোকার ক্ষমতা প্লাস তার মাল্টিপ্লাই করার ক্ষমতা, এই দুইটা জিনিসকে আমরা বলতেছি ইনফেক্টিভিটি, মানে হচ্ছে তোমার অ্যাবিলিটি টু ইনভেট এন্ড মাল্টিপ্লিকেশন উইথিন দ্য বডি। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্যাথোজেনিসিটি। আমাদের বডিতে ঢুকে শুধু মাল্টিপ্লাই করলেই তো হবে না, তার তো ডিজিজটা প্রডিউস করতে হবে, সাইন সিমটম প্রডিউস করতে হবে। তো এই যে সাইন সিমটম প্রডিউস করা এবং একটা ইলনেস পর্যায়ে নিয়ে যাওয়া, এটা হলো তার প্যাথোজেনিসিটি। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে তোমার ভিরুলেন্স। ভিরুলেন্স জিনিসটা কি, একটা এজেন্ট কতটা সিভিয়ারিটি এন্ড ফাটালিটি প্রডিউস করতে পারবে, মানে সে একটা ডিজিজটা কতটা সিভিয়ার মাত্রায় নিয়ে যেতে পারবে। যেমন সব ভাইরাস বা সব ব্যাকটেরিয়া কিন্তু এমন ডিজিজ করে না যে একদম ডেথ পর্যন্ত চলে যাবে, অনেকে আছে যে মাইল্ড সিকনেস করে, অনেক অনেক মডারেট, অনেকে সিভিয়ার সিকনেস করে। তো এই যে কে কতটা বেশি সিভিয়ারিটি করতেছে, এটাকে আমরা বলতেছি যে হচ্ছে তোমার ভিরুলেন্স। তাহলে আমরা ক্রাইটেরিয়ার মধ্যে তিনটা জিনিস পাইলাম, ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি এন্ড ভিরুলেন্স। আচ্ছা, এবার আসি আমরা হোস্টে। হোস্ট জিনিসটা কি, হোস্ট হতে পারে একটা হিউম্যান অথবা অ্যানিমেল অথবা আর্থ্রোপড, যেই হোক যার মাঝে এজেন্টটা থাকবে, যে অ্যাফোর্ড করতে পারবে এজেন্টটাকে, সেটাই হচ্ছে আমাদের হোস্ট। হোস্টের কিন্তু আমাদের টাইপস পড়তে হবে, একটা চারটা টাইপ আছে, সেটা হলো অবলিগেট হোস্ট, প্রাইমারি হোস্ট, সেকেন্ডারি হোস্ট এবং ট্রান্সপার্ট হোস্ট। আচ্ছা, অবলিগেট হোস্টটা কি, অবলিগেট হোস্ট হচ্ছে তোমার, যেমন একটা ডিজিজ এজেন্টের জন্য, মনে করো যে মিজেলস এর জন্য হিউম্যানই হচ্ছে তোমার হোস্ট, মানে মিজেলস ভাইরাস কিন্তু অন্য কোনো
অ্যানিমেলে হচ্ছে না, বা তাদের ডিজিজ প্রডিউস করছে না, বা তাদের মধ্যে মাল্টিপ্লিকেশনও করছে না, শুধুমাত্র হিউম্যানেই হচ্ছে। তাহলে হিউম্যান কিন্তু ওই মিজেলস ভাইরাসের জন্য একটা অব্লিগেট হোস্ট, শুধুমাত্র হিউম্যানেই হবে যেহেতু। আচ্ছা, প্রাইমারি বা ডেফিনেটিভ হোস্ট, আর এটা হলো সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট হোস্ট। এটা হচ্ছে আমরা জানি যে একটা প্যাথোজেনের সাধারণত তাদের লাইফ সাইকেলে দুইটা স্টেজ থাকে। একটা হলো তোমার সেক্সুয়াল স্টেজ বা ম্যাচুরিটি স্টেজ, আর একটা হলো অ্যাসেক্সুয়াল স্টেজ বা লার্ভাল স্টেজ। তো প্রাইমারি আর ডেফিনেটিভ হোস্ট হচ্ছে সেই হোস্ট যার মধ্যে প্যাথোজেনের সেক্সুয়াল স্টেজ বা ম্যাচুরিটি স্টেজটা হয়। আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে যে হোস্টের মধ্যে ওই প্যাথোজেনের অ্যাসেক্সুয়াল বা লার্ভাল স্টেজটা হচ্ছে। আচ্ছা, আর তাহলে ট্রান্সপোর্ট হোস্টটা কি জিনিস? ট্রান্সপোর্ট হোস্ট হচ্ছে তোমার, এই যে আমি তোমাকে একটু আগে বললাম যে টাইফয়েডের যেমন একটা ক্যারিয়ার স্টেট আছে, যে টাইফয়েডের যে ব্যাকটেরিয়াটা সেটা আমাদের বডিতে থাকবে, বাট যে ক্যারিয়ার তার কিন্তু কোনো সাইন সিমটম হবে না, কিন্তু তার থেকে কিন্তু অন্য মানুষের ছড়াবে। এই যে সে ওই ব্যাকটেরিয়াটাকে ট্রান্সপোর্ট করতেছে, অন্য জনের কাছে নিয়ে যাচ্ছে, অন্যদেরকে ছড়াচ্ছে, বাট সে কিন্তু হেলদি, মানে তার কিন্তু অ্যাপারেন্টলি কোনো ডিজিজ মনে হচ্ছে না। তো এখানে কিন্তু সে একটা ট্রান্সপোর্ট হোস্ট হিসেবে কাজ করছে। তাহলে হোস্টের ডেফিনেশন এবং হোস্টের টাইপস গুলো আমরা পড়বো, সাথে আরেকটু পড়বো সেটা হলো তোমার হোস্টের ফ্যাক্টর। সবারই তো সেম ডিজিজটা সেম ভাবে হবে না, কিছু ফ্যাক্টর কিন্তু হচ্ছে দায়ী। যেমন হোস্টের ফ্যাক্টরের মধ্যে আছে এজ, সেক্স, তোমার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস, এরকম। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, এজের কথাই যদি আমরা বলি, যেমন হচ্ছে তোমার মিজাজ যে আমাদের ডিজিজটা, এটা কিন্তু সাধারণত বাচ্চাদের হয়। কিন্তু তুমি যদি বড়দের কথা বলো, বড়দের কিন্তু হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে এল্ডারলি বা মিডিল এজে এগুলো একটু বেশি হচ্ছে, বাচ্চাদের একটু কম হচ্ছে। হয় না একদমই তা নয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যেমন সেক্সের ক্ষেত্রে যেমন তোমার মেলের কথা যদি আমরা বলি, মেলে যেমন লাং ক্যান্সারটা বেশি হয়, ফিমেলে আবার যেমন দেখা যায় হাইপার থাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাটাস, এগুলো একটু বেশি হচ্ছে। তো এরকম কিন্তু আমাদের কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তো ফ্যাক্টর গুলো আমরা একটু পড়বো, যদি রিটেনে খুব বেশি হয়তো হোস্ট ফ্যাক্টর আসে না, তবে ভাইভাতে ধরতে পারে। আচ্ছা, আর হচ্ছে তোমার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা আসলে এখানে এনভায়রনমেন্টটা বলতে এক্সটার্নাল এনভায়রনমেন্টকে বলছে, যেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: ফিজিক্যাল, বায়োলজিক্যাল এন্ড সাইকোসোশাল। ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে বুঝতেই পারছো আমাদের চারপাশে যে এয়ার, ওয়াটার, এগুলা। আর বায়োলজিক্যাল যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্লান্ট, অ্যানিমাল, এগুলা। আর সাইকোসোশাল এনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা ঠিক রাখা খুবই দরকার। সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ডিজিজ হয়, যেমন আমরা স্ট্রেসে থাকলে আমাদের পেপটিক আলসার ডিজিজ, অ্যাজমা, হাইপারটেনশন, এগুলা হতে পারে। ইভেন একটা কথা বলা হয় যে ম্যান হ্যাজ ভিউড অ্যাজ অ্যান এজেন্ট অফ হিজ ওন ডিজিজ। মানে দেখো, মানুষকে কিন্তু তার নিজের ডিজিজের এজেন্ট হিসেবে ধরা হচ্ছে, কারণ সে যদি নিজে সাইকোলজিক্যালি ঠিক না থাকে, সে যদি নিজে স্ট্রেসে থাকে, সে কিন্তু আলটিমেটলি ডিজিজের দিকে যাবে। তো এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট থেকে মোটামুটি এটুকু পড়লে আশা করি কাভার হয়ে যাবে। জি আপু, অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে বুঝিয়ে বলছেন আপু। তো আপু, এখানে আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ রিস্ক ফ্যাক্টর, আর হচ্ছে কি রিস্ক ফ্যাক্টরের যে এক্সাম্পল গুলো বা হচ্ছে কি কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, তবে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে যদি এখন কিছু বলেন। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে তোমার, আচ্ছা ধরো আমরা কেউ একজন স্মোকিং করি, ঠিক আছে? আচ্ছা, আমরা ভালো মানুষ, আমাদের ফ্রেন্ড কেউ একজন স্মোকিং করে। তো স্মোকিং এর পাশে তুমি তো আছো, তো তুমিও কিন্তু সেকেন্ডারি স্মোকার হয়ে যাবে, তোমার মাঝেও কিন্তু ওই স্মোকের মানে স্মোকটা যাবে। তো যাই হোক, এরকম ধরো তুমি কিন্তু স্মোকিং এ এক্সপোজার হইলা, তার জন্য তোমার কি হলো, তোমার ধরো একটা খারাপ লাংসে একটা খারাপ ডিজিজ হলো। আচ্ছা, এই যে একটা ফ্যাক্টর, স্মোকিং কিন্তু এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যাতে এক্সপোজার হওয়ার কারণে আমাদের কিন্তু একটা ডিজিজ হচ্ছে। স্মোকিং কিন্তু কোনো একটা এজেন্ট না, এমন একটা মানে ইনফেকশিয়াস কিছু না যেটা আমাদের এসে ডিজিজ করবে, কিন্তু এটা একটা ফ্যাক্টর। তো এরকম হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো একটা অ্যাট্রিবিউট বা একটা এক্সপোজার দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিজিজ প্রসেস। তো আমাদের ডিজিজের সাথে রিলেটেড। তো এই যে রিস্ক ফ্যাক্টর গুলো, এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি: মডিফায়েবল এন্ড নন মডিফায়েবল। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা চাইলেও এগুলোকে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। যেমন ধরো তোমার যেটা বললাম, স্মোকিং, হাইপারটেনশন, ইনক্রিজ সিরাম কোলেস্টেরল লেভেল, লাইফস্টাইল। তুমি চাইলে কিন্তু স্মোকিং বাদ দিতে পারো, অ্যালকোহল ইনটেক বাদ দিতে পারো, তোমার হাইপারটেনশনটা কন্ট্রোলে রাখতে পারো। কিন্তু এরকম এগুলো হচ্ছে মডিফায়েবল। বাট নন মডিফায়েবল কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আমাদের আছে। যেমন মনে করো এজ, সেক্স, ফ্যামিলি হিস্টোরি, জেনেটিক্যাল কোনো প্রবলেম থাকলে, এগুলো কিন্তু চাইলেও আমরা মডিফাই করতে পারবো না। তো হচ্ছে আমরা রিস্ক ফ্যাক্টর ডেফিনেশনটা জানবো এবং রিস্ক ফ্যাক্টরের ক্লাসিফিকেশনটা পড়বো, এটা কিন্তু ভাইভা এবং রিটেন দুজনের জন্য ইম্পর্টেন্ট। এবং সাথে করতে পারে, যেমন ধরো তোমাকে কোশ্চেন করলো যে ইসচেমিক হার্ট ডিজিজ একটা ডিজিজ, তো এগুলোর জন্য কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে।
তো তখন তুমি বলতে পারো কয়েকটা, যেমন স্মোকিং, হাইপারটেনশন, ইন্টারসেরাম কোলেস্টেরল লেভেল, সেডেন্টারি লাইফস্টাইল বা টাইপ এ পার্সোনালিটি যেটাই বলো, মানে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই জিনিসগুলো যদি তুমি বলে দাও তাহলে মোটামুটি কাভার হবে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর যেহেতু তুমি জিজ্ঞাসা করলা, সাথে আমি আরেকটা টপিক একটু বলি, সেটা হলো রিস্ক অ্যাপ্রোচ জিনিসটা কি। জি আপু। রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমরা এতক্ষণ যেটা বললাম যে একটা ফ্যাক্টর, আর রিস্ক অ্যাপ্রোচ হচ্ছে একটা কমিউনিটিতে মনে করো কিছু পিপল আছে যারা একটু রিস্কে আছে, সেটা ম্যাটারনাল মানে মাদার অ্যাট্রিক্স মাদার গ্রুপ হতে পারে, ইনফ্যান্ট গ্রুপ হতে পারে। তো ওই গ্রুপটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এখন কিভাবে খুঁজে বের করবো আমরা, এই যে খুঁজে বের করার প্রসেস, এটাকে আমরা বলতেছি রিস্ক অ্যাপ্রোচ। এর জন্য আমাদের যেটা মেনটেন করতে হবে সেটা হলো তোমার ডাব্লিউএইচও গাইডলাইন। আমাদের ডাব্লিউএইচও থেকে একটা গাইডলাইন দেওয়া আছে, যার মধ্যে কিছু ফ্যাক্টর আছে, বায়োলজিক্যাল, ফিজিক্যাল এন্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টর। যে ফ্যাক্টর গুলো ধরে ধরে আমরা দেখবো যে কারা আসলে একটা কমিউনিটিতে রিস্কে আছে, তাদেরকে আমরা খুঁজে বের করব। এটাই হলো তোমার রিস্ক অ্যাপ্রোচ। তো এই যে এটা আসলে অত বেশি ধরে না, তবে এই যে গাইডলাইনের যে ফ্যাক্টর গুলা তোমরা যদি চাও এটা একটু পড়ে রাখতে পারো ভাইবাতে, এটা নাইস টু নো টাইপ কোশ্চেন, যে পড়লে ভালো। এটা হচ্ছে তোমার পার্কের মধ্যে একটা টেবিলে সুন্দর করে সবগুলো ফ্যাক্টর মানে ডাব্লিউএইচও গাইডলাইন দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আচ্ছা, এখানে এই যে রিস্ক অ্যাপ্রোচ করার উদ্দেশ্যটা কি, মানে এই রিস্ক গ্রুপটা খুঁজে কেন বের করতেছি আমরা, না বের করলে কি প্রবলেম ছিল। আচ্ছা, এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে দেখো আমরা সেবাটা তো সবাইকে দিব, হেলথ কেয়ারটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই, কমিউনিটি মেডিসিনের এটাই উদ্দেশ্য। কিন্তু যারা রিস্কে আছে আমাদের উদ্দেশ্য তাদেরকে আগে সেবা দেওয়া। যেটা মানে একটা কথা বলা হয়ে থাকে যে হেলথ ফর অল বাট মোর ফর দোজ পারসন হু আর ইন নিড ইন প্রপোর্শন টু নিড। তো অবশ্যই আমাদের তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে যারা একটু বেশি রিস্কে আছে। যারা রিস্কে আছে তাদেরকে আমরা আগে সেবা দিয়ে দেন আমরা সবার জন্য সেবাটাকে ইনশিওর করব, এটা ভালো হয়। এজন্য কিন্তু আমাদের রিস্ক অ্যাপ্রোচটা করা। জি আপু, অনেক ধন্যবাদ আপু। রিস্ক অ্যাপ্রোচটা নিয়ে আসলে কিছু কনফিউশন ছিল, আপনি খুব সুন্দর করে বলে দিলেন। আচ্ছা আপু, এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্টে আমরা চলে আসি, যে ডিজিজ সাইকেল। তারপরে ডিজিজ সাইকেলটা হচ্ছে কি আমাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করে যদি বোঝাবেন। আচ্ছা, ডিজিজ সাইকেলটা ইম্পর্টেন্ট অবশ্যই। আচ্ছা, এটা আমাদের রিটেন ভাইবা দুটোর জন্য অনেক ইম্পর্টেন্ট। ডিজিজ সাইকেল জিনিসটা কি, মনে করো একটা কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে যদি আমরা বলি, তো কমিউনিকেবল ডিজিজটা কিন্তু কয়েকটা স্টেপে হয়। মনে করো ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ কয়েকটা স্টেজে আস্তে আস্তে ডিজিজ প্রসেসটা আগায়। তো এই যে স্টেজ গুলা, এগুলাকে আমরা একসাথে বলতেছি ডিজিজ সাইকেল। তো এখানে 6টা স্টেজে আসলে আমাদের একটা ডিজিজ, কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে ডিজিজ সাইকেলটাকে বলা হয়। সেটা হচ্ছে তোমার ফার্স্টে একটা ইনকিউবেশন পিরিয়ড, দেন প্রোড্রোমাল পিরিয়ড, দেন ফ্যাস্টিজিয়াম, ডিফারভেসেন্স, কনভালেসেন্স এন্ড ডিফেকশন। এখন কোনটা কি আমরা একটু জানবো। ফার্স্টে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডটা আসলে কি, মনে করো একটা অর্গানিজম তোমার বডিতে এন্ট্রি করলো, মানে এখন এন্ট্রি করলো, এখন থেকে শুরু করে সে তার ফার্স্ট সাইন সিমটম, সে যে ডিজিজটা প্রডিউস করলো, সেই ডিজিজটার ফার্স্ট সাইন সিমটম যখন প্রডিউস হবে, এই যে ইন্টারভাল, এটাকে আমরা কি বলবো, ইনকিউবেশন পিরিয়ড। এটা কিন্তু একটা ডিজিজ থেকে একটা ডিজিজ ভ্যারি করবে ইনকিউবেশন পিরিয়ডটা। আচ্ছা আচ্ছা, ইনকিউবেশন পিরিয়ডটা শর্ট এবং লং হতে পারে। যেমন ধরো লং ইনকিউবেশন পিরিয়ডের একটা এক্সাম্পল হচ্ছে এইডস। আমাদের এইডস কিন্তু অনেকদিন পরে হয়। আচ্ছা, আবার শর্ট ইনকিউবেশন পিরিয়ডের একটা এক্সাম্পল হিসেবে তুমি টিটানাস বলতে পারো, যে অনেক দ্রুত হচ্ছে। আচ্ছা, এরপরে আসো আমাদের প্রোড্রোমাল পিরিয়ড। প্রোড্রোমাল পিরিয়ডটা কি, এটা একটা শর্ট পিরিয়ড, মনে করো 1 থেকে 4 দিন, এরকম একটা পিরিয়ড যে সময়টাতে তোমার ভেগ সাইন সিমটম থাকবে। এখন ভেগ সাইন সিমটম কথাটার মানে কি, মানে হচ্ছে আমাদের হেডেক, ম্যালাইস, ফিভার, মানে আমার ভালো লাগছে না টাইপের কিছু সাইন সিমটম থাকবে। তো এটা কিন্তু যে কোনো ডিজিজেই হতে পারে। আমরা কিন্তু বুঝতে পারবো না যে এক্সাক্ট এই ডিজিজের কারণে আমার এই জ্বর হচ্ছে বা আমার মাথা ব্যথা করছে, আগে কিন্তু বোঝা যায় না অনেক ডিজিজের জন্য, যেহেতু এগুলা হচ্ছে। তো এইগুলা হচ্ছে তোমার প্রোটোমাল পিরিয়ডে দেখা যায়। এখনো কিন্তু আমরা ডিজিজটা ডায়াগনোসিস করতে পারবো না প্রোটোমাল ফেজে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ফ্যাস্টিজিয়াম। ফ্যাস্টিজিয়ামটা হচ্ছে যখন একটা পেশেন্ট মানে একটা মানুষ ডিজিজের জন্য পুরোপুরি ইল হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে, এবং এখানে আমরা আমাদের ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারবো, প্রপার সাইন সিমটম গুলো বুঝতে পারবো। আচ্ছা, এরপর আসো ডিফারভেসেন্স। আচ্ছা, ডিফারভেসেন্স এর ডি দিয়ে মনে রাখবা ডিফেন্স মেকানিজম, মানে যখন আমাদের বডির ডিফেন্স মেকানিজম আমাদের ডিজিজ প্রসেসটাকে থামাইতে পারবে, ডিফেন্স মেকানিজমটা আপার হ্যান্ড হবে, তখন আমাদের কিন্তু ভালো ফিল হবে, আস্তে আস্তে সে রিকভারির দিকে আগাচ্ছে। তো এই ডিফারভেসেন্স স্টেজটাতে মেইনলি আমাদের বডির ডিফেন্স মেকানিজমটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হবে এবং আপার হ্যান্ড হবে। আচ্ছা, এরপরে আসো কনভালেসেন্স। কনভালেসেন্স স্টেজে কি হবে, পেশেন্ট মোটামুটি রিকভারি হয়ে গেছে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তার মাঝে এখনো অর্গানিজম গুলো থেকে যাবে, প্যাথোজেন্স গুলো এখনো বিদ্যমান থাকবে। আচ্ছা, ফাইনালি হচ্ছে ডিফেকশন। ডিফেকশন যখন হচ্ছে তোমার একটা পেশেন্ট সম্পূর্ণভাবে রিকভারি হয়ে যাবে, সেই ফেজটাকে আমরা বলতেছি ডিফেকশন।
এখন এই যে এতগুলা স্টেজ, এতগুলা ডিজিজ সাইকেল, এই যে আমরা জানলাম, এটা না জানলে কি হতো, জানার দরকারটা কি? সেটা হচ্ছে দেখো কয়েকটা ইম্পর্টেন্স আছে যেটা আমাদের রিটেনে আসে, ইম্পর্টেন্স অফ ডিজিজ সাইকেল। সেটা হচ্ছে তোমার এই যে ইনকিউবেশন পিরিয়ড বলছিলাম, লাস্ট ফিউ ডেজ ফ্রম দ্য ইনকিউবেশন পিরিয়ড টু ফার্স্ট ফিউ ডেজ অফ কনভালেসেন্স পিরিয়ড, এই টাইমটাকে আমরা বলি পিরিয়ড অফ ইনফেক্টিভিটি বা পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। মানে এই সময় একটা পেশেন্ট ইনফেক্টিভ থাকবে, সে তার আশেপাশের কাউকে ডিজিজটা ছড়াই দিতে পারে। তার মানে এটা অবশ্য আমাদের একটু সতর্ক থাকতে হবে, এই সময়টাকে তাকে একটু আইসোলেশন করে বা কোয়ারেন্টাইন করে রাখতে হবে, যেহেতু তার থেকে হচ্ছে ডিজিজটা ছড়াতে পারে। আচ্ছা, এটা মেইনলি কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। আর হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে যদি তুমি বিভিন্ন স্টেজ গুলা জানতে পারো যে এটা একটা ডিজিজ এই স্টেজে আছে, তাহলে কিন্তু তুমি প্রতিরোধ করতে পারবা, মানে ইন্টারভেনশন দিতে পারবা, বিভিন্ন ট্রিটমেন্ট দিতে পারবা। সব ট্রিটমেন্ট তো সব স্টেজে না, তোমার স্পেসিফিক ভাবে তুমি ট্রিটমেন্ট করতে পারবা, এই একটা ইম্পর্টেন্ট। তো আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে ডিজিজ সাইকেলের যে ফিগারটা, এটা কিন্তু আমাদের আঁকা শিখতে হবে। ডিজিজ সাইকেলের ফিগারটা কিন্তু হচ্ছে তোমার আসতে পারে আমাদের রিটেনে। তো মোটামুটি আমরা ডিজিজ সাইকেল থেকে ফিগার আঁকা শিখবো, এই স্টেজ গুলো জানবো আর ইম্পর্টেন্সটা জানবো, তাহলে আশা করি এটা মানে টপিকটা কমপ্লিট হবে আর কি। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ আপু। এখন আপু আরেকটা টপিকে চলে আসি, যে আইসবার্গ অফ ডিজিজ। আসলে করোনার মধ্যেও এটা আমরা অনেক টার্মটা শুনে থাকি, যে আইসবার্গ অফ ডিজিজ, এটা একটু ক্লিয়ার করে আপু বলেন। আচ্ছা, আইসবার্গ অফ ডিজিজ হচ্ছে তোমার এখানে আসলে একটা কাল্পনিক জিনিস টাইপের। মানে আইসবার্গটা চিনো, মানে একটা ধরো বরফের পাহাড় আইস দিয়ে তৈরি, যেটা হচ্ছে অ্যাটলিস্ট কিছু মনে থাকলে মনে রাখবা টাইটানিকের, যে টাইটানিক জাহাজ ডুবে গেছিল তখন ওইখানে একটা আইসের পাহাড় ছিল। তো যাই হোক, এখানে যে আইস জিনিসটা, এটা হলো তোমার আইসবার্গের একটা টিপ থাকে আমরা জানি, আর সাবমার্সড একটা পোর্শন থাকে, পানির নিচের একটা পোর্শন থাকে। আর ওয়াটার লাইন বলতে এই দুইটার মাঝে একটা ডিমার্কেশন বোঝায়। তো আইসবার্গ দ্বারা আসলে বোঝা হয়েছে যে আমাদের কমিউনিটিতে যে ডিজিজ গুলা হয়, এই ডিজিজ গুলাকে আমরা একটা আইসবার্গের সাথে তুলনা করতে পারি। কিভাবে? মনে করো যে ডিজিজ গুলা আমরা দেখতে পারি, যেগুলা ক্লিনিক্যাল কেস, যেগুলা অ্যাপারেন্ট, সেগুলাকে আমরা জাস্ট ওই টিপ অফ দ্য আইসবার্গের সাথে তুলনা করব। আমরা কিন্তু খুব কম ডিজিজই ক্লিনিক্যাল কেস হিসেবে পাই, মানে আমরা খুব কম মানুষকে আমরা ডিরেক্ট তোমার ডিজিজটা ডিটেক্ট করতে পারি। এমন অনেক আছে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ, মনে করো হাইপারটেনশন, তারপরে হচ্ছে তোমার লাং ক্যান্সার বা ডায়াবেটিস মেটাস যেটাই বলো, এইসবের ক্ষেত্রে কিন্তু সাবমার্সড পোর্শন মানে মানে হিডেন মরবিডি যেটা অনেক বেশি। মানে এদের দেখে বোঝা যায় না যে এরা অসুস্থ বা এরকম কিছু, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অনেক প্যাথোলজিক্যাল কন্ডিশন চলতে থাকে। তো এই জন্য বলা হয়েছে যে ওই আইসবার্গের টিপটার সাথে তুলনা করা হয়েছে হচ্ছে তোমার অ্যাপারেন্ট ডিজিজ গুলা, যেগুলো আমরা একটা কমিউনিটিতে দেখতে পাচ্ছি। আর ইন অ্যাপারেন্ট, প্রিসিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক, তারপরে হচ্ছে তোমার ক্যারিয়ার স্টেজ, এই সবগুলা একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিজিজ কিন্তু তোমার সাবমার্সড পোর্শনকে ইন্ডিকেট করে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এটার ইম্পর্টেন্সটা আসলে কি, যে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা যে যতটুকু দেখতেছি ডিজিজের বার্ডেনটা কিন্তু তার থেকে অনেক বেশি হতে পারে। অনেক হিডেন মরবিডিটি কিন্তু আমাদের কমিউনিটির মানুষের মধ্যে মানে থাকতে পারে, যেটা আমরা ডায়াগনোসিস করতে পারছি না। তো এই যে হিডেন মরবিডিটিটা বললাম, এইটা ডায়াগনোসিস করাই হচ্ছে আমাদের প্রিভেন্টিভ মেডিসিনের বর্তমানে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো এই যে আমরা জাস্ট একটা তুলনা করলাম ডিজিজকে এরকম আইসবার্গের সাথে, এটাই মিলে হচ্ছে তোমার আইসবার্গ ফেনোমেনন বা আইসবার্গ অফ ডিজিজ বলা হচ্ছে। জি আপু, অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আপু, এই যে এত ডিজিজ পড়লাম, খালি তো আসলে অনেক ভয় পেয়ে যাচ্ছে এত ডিজিজ শুনে আমরা। এখন আপু আগে থেকে আমাদের কি করা উচিত, মানে প্রিভেনশনটা কি নিলে হচ্ছে আমাদের ডিজিজ গুলো হবে না, এই প্রিভেনশন নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, হ্যাঁ, টপিকস আসলে আমাদের একটা আছে প্রিভেনশন এন্ড ইন্টারভেনশন। তো প্রিভেনশন নিয়ে বলার আগে আমি আসলে তোমাদের একটু বলতে চাই প্রিভেনশন আর ইন্টারভেনশন জিনিসটা আসলে কি। আচ্ছা, প্রিভেনশন মানে হচ্ছে একটা ডিজিজ শুরু হওয়ার আগেই আমরা সেটাকে প্রিভেন্ট করব, মানে ডিজিজ প্রসেসটা শুরুই হবে না, আমরা তাদেরকে প্রিভেন্ট কি করে করতে পারি। আর ইন্টারভেনশন জিনিসটা কি, ইন্টারভেনশন মানে মনে করো ডিজিজ প্রসেসটা শুরু হয়ে গেছে, এখন আমরা এটাকে একটা স্টেজে যে থামাই দেওয়ার চেষ্টা করব, আমরা ইন্টারাপ্ট করব, ওকে পুরোপুরি আগাইতে দিব না। তো এই জিনিসটা হচ্ছে ইন্টারভেনশন। তাহলে প্রিভেনশন আর ইন্টারভেনশনের মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো লেভেল অফ প্রিভেনশন। তবে মাথায় রাখতে হবে সবসময় প্রিভেনশন করাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো যদি আমরা প্রিভেনশনটাই আগে করতে পারি তাহলে সেটা অবশ্যই ভালো। আচ্ছা, এখন প্রিভেনশনের লেভেলগুলো আমাদের পড়তে হবে। লেভেল অফ প্রিভেনশন হচ্ছে চারটা: প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন। আচ্ছা, প্রাইমোডিয়াল প্রিভেনশন জিনিসটা কি?
আচ্ছা, প্রাইমোরডিয়াল প্রিভেনশন মানে হচ্ছে আমরা ডিজিজটাকে এমন একটা স্টেজে প্রিভেন্ট করব যে তখন ডিজিজটা শুরু তো হয়নি এবং ডিজিজ প্রডিউসের জন্য যে রিস্ক ফ্যাক্টর সেগুলোও শুরু হয়নি। এখন এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে হচ্ছে ধরো মনে করো ওবেসিটি। আচ্ছা, মনে করো বড় হয়ে তুমি ওবেস হয়ে যাবা। এখন তুমি ওবেস হবা কেন? তো মনে করো তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক মতো করতেছো না, তুমি ফাস্ট ফুড খাচ্ছ, ডায়েট ঠিক মতো মানতেছো না, বা এটসেট্রা, তুমি এই জন্য ওবেসিটিতে ভুগতেছো। আচ্ছা, যাই হোক, তো এটা কিন্তু চাইলে ছোটকাল থেকে যদি আমরা একটা ভালো অভ্যাস করি যে না আমরা রেগুলার এক্সারসাইজ করব, আমরা খুব বেশি ফ্যাটি ফুড খাবো না, আমরা একটা হেলথফুল লাইফস্টাইল মেনটেন করব, তাহলে কিন্তু ওবেসিটিটাকে আমরা ছোট থেকে চেষ্টা করলে নিয়ন্ত্রণে রাখতে পারি। যদি না এটা অন্য কোনো জেনেটিক্যাল কজে হয়ে থাকে তাহলে মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারি। তো এই যে দেখো, রিস্ক ফ্যাক্টর, ওবেসিটি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। ওবেসিটির কারণে কিন্তু আরো ডিজিজ হতে পারে, যেমন যারা ওবেস পেশেন্ট তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, হাইপারটেনশন বা আদার্স যে অনেক টাইপের ডিজিজ, মনে করো সব টাইপের ডিজিজ হওয়ার কিন্তু চান্স বেড়ে যায়। তো এই যে ওবেসিটি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ছিল, কিন্তু সেটা তুমি কন্ট্রোল করলে কখন? সেই চাইল্ডহুড থেকে। এই পর্যায়ে যদি প্রিভেনশনটা আমরা করি সেটা কিন্তু প্রাইমোডিয়াল প্রিভেনশন। আচ্ছা, তাহলে প্রাইমারি প্রিভেনশনটা কি? আচ্ছা, প্রাইমোডিয়াল প্রিভেনশনটা বললাম, ওটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু বলে দিই সাথে। এটার জন্য দরকার হচ্ছে তোমার এডুকেশন, ইন্ডিভিজুয়াল এডুকেশন এন্ড মাস এডুকেশন। সবাইকে আসলে হেলথ এডুকেশন যদি দিই আমরা, সবাই যদি সচেতন থাকে যে আগে থেকেই আমরা এগুলো কন্ট্রোল করবো, তাহলে সম্ভব। আচ্ছা, আমরা প্রাইমারি প্রিভেনশনে যাই। প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার জাস্ট ডিজিজটা অনসেট হওয়ার আগ মুহূর্তে আমরা প্রিভেনশন করব। এখন এই যে ডিজিজটা অনসেট হওয়ার আগে আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি? আমরা স্পেসিফিক কিছু প্রোটেকশন নিতে পারি। যেমন মনে করো ইমিউনাইজেশন করে ফেললাম, আমি ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দিলে তো আমার ডিজিজটা প্রিভেন্ট হবে। যেমন আমাদের দেশে ইপিআই শিডিউলটা দেওয়া হয়, সেখানে কিন্তু 10টা ডিজিজের এগেইনস্টে হচ্ছে তোমার ভ্যাকসিন দেওয়া হয়, 6টা ভ্যাকসিন, যেটা 10টা ডিজিজটা হচ্ছে তোমার প্রিভেন্ট করে। তো এই যে আমরা ভ্যাকসিনেশন দিয়ে প্রিভেন্ট করলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রিভেনশন। অথবা আমি কেমোপ্রোফাইল্যাক্সিস নিলাম, এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আচ্ছা, তাহলে সেকেন্ডারি প্রিভেনশনটা কি? সেকেন্ডারি প্রিভেনশনটা হচ্ছে ডিজিজ অলরেডি হয়ে গেছে আমার, এখন আমি কি করে ডিজিজ প্রসেসটাকে হল্ট করতে পারি, আমি আটকে দিতে পারি যাতে ও আর সামনের দিকে না আগায়। এটা হলো তোমার সেকেন্ডারি প্রিভেনশন। এটার দুইটাই হচ্ছে উপায়। আমাদের আর্লি ডায়াগনোসিস করতে হবে, স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। তুমি যদি তাড়াতাড়ি করে ডায়াগনোসিস করে ফেলতে পারো যে এটা এই ডিজিজ এবং তাড়াতাড়ি একটা ট্রিটমেন্ট দিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু ডিজিজটাকে রোধ করা সম্ভব। আচ্ছা, আর ফাইনালি আমাদের হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশনটা হচ্ছে যখন আমাদের ডিজিজটা আর্লি যে ফেজটা সেটার ছেড়ে চলে যাবে, মানে আমাদের লেট ফেজে চলে যাবে, যখন আমাদের ডিজিজটাকে আর ওইভাবে কন্ট্রোল করা বা মানে বাদ দেওয়া, মানে আমরা রোধ করতে পারতেছি না, তখন হচ্ছে কি হবে, ডিজিজের জন্য যে ফলাফলটা হবে, মনে করো একটা পার্সন ডিজেবল হয়ে গেছে, তো আমরা যখন এই ডিসএবিলিটিটাকে লিমিটেশন করতে পারি, তাকে রিহ্যাবিলিটেশন করতে পারি। তো এই যে যে প্রিভেনশনটা এই লেভেলে এসে করতেছি, লেট প্যাথোজেনিক ফেজে এসে করতেছি, সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি প্রিভেনশন। তো এখানে আমরা দুটা জিনিস করতে পারি, ডিসএবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে তোমার ওই পেশেন্টটাকে আবার আগের জায়গা, মেডিকেলি, ভোকেশনালি, সোসিও মেকানিক্যালি, তাকে হচ্ছে আগের জায়গা আমরা ফিরিয়ে আনার একটা চেষ্টা করব। এটা হলো রিহ্যাবিলিটেশন। তো প্রিভেনশন আর ইন্টারভেনশন থেকে ধরো মোটামুটি এটুকুই, যে আমরা এই যদি লেভেল গুলো জানি, আমরা ভাইবা এবং রিটেনে দু জায়গায় লিখতে পারবো, কারণ যেহেতু রিটেনেও আসে এবং ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আশা করি আপনার কথাগুলো যেভাবে বললেন সেভাবে আমরা রিটেন এবং ভাইবার জন্য সুন্দর করে প্রিপেয়ার করতে পারবো। আচ্ছা আপু, এই যে এখানে আপনি একটা টার্ম বললেন যে ডিসএবিলিটি, তো ডিসএবিলিটির সাথে কাছাকাছি আরো দুটো ওয়ার্ড চলে আসে, যে একটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট আর একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ। তো আপু এই তিনটার মধ্যে যদি একটু ভালো মতো পার্থক্যটা কি বা একটু বুঝিয়ে যদি বলেন। আচ্ছা, হ্যাঁ, ডিসএবিলিটি, ইম্পেয়ারমেন্ট আর হ্যান্ডিক্যাপ। আচ্ছা, ডিসএবিলিটি জিনিসটা হচ্ছে, মনে করো অ্যানাটমিক্যালি, ফিজিওলজিক্যালি আমাদের একটা জিনিস লস হলো, মনে করো একজন মানুষ দেখতে পারে না, তার ভীষণ লস হলো, বা পা কেটে গেছে, পাটা কেটে ফেলে লাগছে, তো তার তো ফুট, লস অফ ফুট হয়ে গেল ধরো, তো সেক্ষেত্রে তার অ্যানাটমিক্যাল একটা লস হলো। এই যে তার একটা অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল একটা লস হচ্ছে, এই জিনিসটা হচ্ছে তোমার ইম্পেয়ারমেন্ট, যে তার একটা জিনিস লস হয়ে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্টের পরে আসছে হচ্ছে ডিসএবিলিটি। ডিসএবিলিটিটা কি? এই যে ইম্পেয়ারমেন্ট হওয়ার কারণে, যে এই যে আমার পা থাকলো না বা আমি চোখে দেখতে পাচ্ছি না, এই জন্য আমি যে একটা কাজ করতাম, আমার তো অবশ্যই নিজের ইন্ডিভিজুয়াল একটা কাজ আছে, আমার কিছু দায়িত্ব আছে, সেগুলো আমি আর করতে পারছি না, তো এই জন্য কিন্তু আমি ডিসেবল হয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে ডিসএবিলিটি, তার মানে ইম্পেয়ারমেন্টের পরে আসছে ডিসএবিলিটি, এবং ফাইনালি হ্যান্ডিক্যাপ। ইম্পেয়ারমেন্ট এন্ড ডিসএবিলিটি থেকে আসে হচ্ছে আমাদের হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ জিনিসটা কি?
তুমি হচ্ছে ডিসেবল হয়ে গেলা, কিন্তু তোমার তো সোশ্যাল একটা রোল ছিল, তুমি যে সমাজে বসবাস করো সেখানে কিন্তু তুমি নির্দিষ্ট কিছু কাজ করতা। তো এই যে সোশিও ইকোনমিক যে রোলটা তোমার ছিল সেটা কিন্তু তুমি আর করতে পারছো না, যেহেতু তোমার ডিসএবিলিটি হয়ে গেছে। তুমি তো এই জন্য ইম্পেয়ারমেন্ট এন্ড ডিসএবিলিটির পরে যদি সোশ্যাল ডিসফাংশন পর্যায়ে চলে যায়, সোশ্যাল রোলটা তুমি যখন আর প্লে করতে পারবা না, তখন সেটাকে আমরা বলতেছি হ্যান্ডিক্যাপ। তো এগুলো আসলে পরপরই আসে, যে আগে একটা ইম্পেয়ারমেন্টের কারণে আমাদের ডিসএবিলিটি হচ্ছে, এবং ডিসএবিলিটিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, আর যখন সেটা সোশ্যাল লেভেলে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো হ্যান্ডিক্যাপ। জি আশা আপু, করি অনেক বুঝতে পারছো। জি আপু, আসলে এগুলা মানে আপনি বোঝানোর পর সহজ মনে হয়, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলাই হচ্ছে না ভাইবাতে ধরলে হচ্ছে গিয়ে আটকে যায়, দেখা যায় যে মানে বুঝতেছি কিন্তু বলতে পারতেছি না, এরকম হয়। অনেক ধন্যবাদ আপু। তো আপু এরকম তিনটা তিনটা করে তো আমরা অনেক কিছুই পড়লাম। তো আপু এরকম আরেকটা চলে আসে, তিনটা ওয়ার্ড যে আছে, একটা হচ্ছে কন্ট্রোল, আরেকটা হচ্ছে গিয়ে ইলিমিনেশন, আর ইরাডিকেশন। তো আপু এই তিনটার মধ্যেও হচ্ছে যদি এভাবে একটু ভালো করে ক্লিয়ার করে আমাদের বুঝিয়ে দেন যে কন্ট্রোল, ইলিমিনেশন আর ইরাডিকেশন, এটা আপু ভালো হয় বলবেন। আচ্ছা, ডিজিজ কন্ট্রোল যেটা, ডিজিজ কন্ট্রোল মানে হচ্ছে আমরা একটা ডিজিজ, মনে করে একটা কমিউনিটিতে একটা ডিজিজ অনেক বেশি আছে, সেটাকে আমরা কন্ট্রোলে আনবো, মানে সেটার ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, তারপরে সেটার যা ইফেক্টটা, ফিনান্সিয়াল বার্ডেনটা যাতে কমায়, এইগুলো আমরা কমায় আনবো। এটা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের ডিজিজটা বেশি, মানে ওই ডিজিজটা বেশি, সেখানে আমরা এই ডিজিজটা কন্ট্রোল করবো। তো এমন না যে ওই ডিজিজটা যে অর্গানিজম দিয়ে হচ্ছে সেটাকে আমরা পুরোপুরি একদম ওই কমিউনিটি থেকে বাদ দিয়ে ফেলবো, তা না, আমরা জাস্ট কন্ট্রোলে রাখবো, এমন একটা পর্যায়ে রাখবো যাতে পাবলিক হেলথ ইমার্জেন্সি বা পাবলিক হেলথের কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল, যে আমরা ইনসিডেন্স, ডিউরেশন, প্রিভ্যালেন্স, তারপরে ইফেক্ট, ফিনান্সিয়াল বার্ডেন টু দা সোসাইটি, এগুলো কমায় আনলাম একটা ডিজিজের। আচ্ছা, তাহলে ইলিমিনেশন জিনিসটা কি? এই যে ডিজিজটা কন্ট্রোল করলাম এবং ডিজিজটা ইরাডিকেশন, যেটা একটু পরে বলবো, এই দুইটার মাঝে একটা টার্ম হচ্ছে ইলিমিনেশন। যেটা হলো আমাদের কিছু ডিজিজ আছে যেটা মনে করো পৃথিবীর কিছু কিছু লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে, মানে মোটামুটি নাই বললেই চলে, কিন্তু অন্য কোথাও আছে। তো ওই এরিয়া থেকে যেখানে আছে, সেই এরিয়া থেকে যাতে যেখানে নাই সেখানে ট্রান্সমিশনটা না হয়, এই যে ট্রান্সমিশন প্রসেসটাকে আমরা রোধ করব, এটা হলো তোমার ডিজিজটা, ওই ডিজিজটা ইলিমিনেশন। যে 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 জিওগ্রাফিক্যাল এরিয়াতে ওই ডিজিজটা নাই, সেখানে আমরা আর হতে দিব না। এরকম কয়েকটা ডিজিজ আছে, মনে করো তোমার পোলিও, তারপর হচ্ছে মিজলস, ডিপথেরিয়া, এগুলা কিন্তু পৃথিবীর বেশ কিছু লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে ইলিমিনেশন হয়েছে। আচ্ছা, আর লাস্ট যেটা, সেটা হলো ইরাডিকেশন। তো ইরাডিকেশন জিনিসটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে টু টিয়ার আউট দ্য বাই দ্য রুট, মানে একদম শিকড় শুদ্ধ উপড়ে ফেলা টাইপের। মানে শুধুমাত্র যে আমরা ওই ডিজিজটাকে বাদ দিব তা না, ডিজিজের এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট কোনোটাই আমরা আর আমাদের কমিউনিটিতে রাখবো না, কমপ্লিটলি আমরা ইরাডিকেট করে দিব। তো এটা হচ্ছে তোমার একটা অ্যাবসোলিউট প্রসেস। এটাকে আমরা আমরা ফিজিওলজিতে যখন পড়তাম না, অল অর নান ল, অনেকটা ওইটার সাথে কম্পেয়ার করতে পারি, যে হয় আমরা ইরাডিকেট করতে পারবো অথবা ইরাডিকেট করতে পারবো না। তো ইরাডিকেট করতে পারলে আমরা সেই ডিজিজের সবকিছুকে ইরাডিকেট করতে পসিবল, মানে সক্ষম হব। আচ্ছা, তো ডিজিজ ইরাডিকেশনটা হচ্ছে তোমার আমাদের একটা ডিজিজই ইরাডিকেশন করা মোটামুটি সম্ভব হয়েছে, সেটা হলো স্মল পক্স। স্মল পক্স হচ্ছে এটা 1980 সালের 8ই মে, যেটা থার্টি থ্রি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এই মানে পুরো পৃথিবীকে স্মল পক্স থেকে ইরাডিকেশনটা, মানে স্মল পক্স ইরাডিকেশনটা ঘোষণা করা হয়। আর বাংলাদেশে 1977 সালে এই স্মল পক্স ইরাডিকেশনটা ঘোষণা করা হয়, এবং বাংলাদেশে সর্বশেষ কেসটা পাওয়া যায় হচ্ছে তোমার 1975 সালে। তো এই যে স্মল পক্সটা যেমন আমাদের ইরাডিকেশন হয়ে গেছে, আর তিনটা ডিজিজ আছে যারা এখন বেস্ট ক্যান্ডিডেট ফর ইরাডিকেশন, যারা মোটামুটি ইরাডিকেশনের দিকে যাচ্ছে, সেটা হলো হচ্ছে তোমার পোলিও, মিজেলস এন্ড ড্রাঙ্কিনকিউলিয়াসিস। এই তিনটা ডিজিজ কিন্তু আস্তে আস্তে ইরাডিকেশনের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু তুমি বললা কন্ট্রোল, এলিমিনেশন এন্ড ইরাডিকেশন, আর একটা কোশ্চেন কিন্তু এসে পড়ে যে ডিজিজ কন্ট্রোল এন্ড ডিজিজ ইরাডিকেশনের মাঝে ডিফারেন্স কি। তো এটা একটু আমরা জানবো, মোটামুটি ডেফিনেশন দিয়ে আমরা একটা ডিফারেন্স করতে পারবো। তারপরে যেমন তোমার বললাম ডিজিজ কন্ট্রোলটা আমরা কোথায় করব, যেখানে ডিজিজটা অনেক বেশি পরিমাণে আছে, বাট ইরাডিকেশনটা কিন্তু আমরা পুরো সব জায়গা থেকে করব। তারপরে ডিজিজ কন্ট্রোলটা কিন্তু অল অর নান টাইপ কিছু না, ইরাডিকেশন একটা অল অর নান টাইপ ফেনোমেনন। তারপরে হচ্ছে তোমার ডিজিজ কন্ডিশনটা হচ্ছে তোমার আমাদের যে অ্যাডিকুয়েট অফ দা ডিজিজ, সেটার ফার্স্ট স্টেপ। আর তোমার ডিজিজ ইরাডিকেশনটা হচ্ছে আমাদের একদম লাস্ট স্টেপ, যে ইরাডিকেশন করতে পারলে আমরা ডিজিজটা কমপ্লিটলি ইরাডিকেট করতে পারলাম, মানে আমরা পুরোপুরি তো ওটা থেকে সরে আসতে পারলাম, ওটা নিয়ে আর টেনশন নাই। আচ্ছা, তো কন্ট্রোল, এলিমিনেশন, ইরাডিকেশন থেকে এটুকু পড়লেই হবে আশা করতেছি, এর মধ্যে থেকে কোশ্চেন থাকে, এর বাইরে তেমন কিছু থাকে না।
আচ্ছা আপু, অনেক ধন্যবাদ আপু, এই তিনটা জিনিস খুব সুন্দর করে বেসিকটা ক্লিয়ার করে দিয়েছেন। আশা করছি আমরা পরীক্ষা সেভাবে লিখতে পারবো। আচ্ছা আপু, এখানে আরো দুটো টপিক আপু থেকে যায়, যে কমিউনিটি ডায়াগনোসিস এন্ড কমিউনিটি ট্রিটমেন্ট। জি আপু, এই দুটোর মধ্যে আসলে কি ডিফারেন্স বা আসলে জিনিস কি, এগুলো যদি একটু বুঝিয়ে বল। আচ্ছা, কমিউনিটি ডায়াগনোসিসটা হচ্ছে তোমার আমরা একটা কমিউনিটিতে হেলথ প্রবলেমটা এবং হেলথ নিডস গুলা আইডেন্টিফিকেশন করব এবং কোয়ান্টিফিকেশন করব। তার জন্য আমাদের কিছু ডাটা লাগবে, যেমন তোমার এজ, সেক্স, ভাইটাল স্ট্যাটিক্স এর কিছু ডাটা, বার্থ রেট, ডেথ রেট বা এরকম কিছু ডাটা লাগবে, যেগুলোর উপর বেস করে আমরা একটা কমিউনিটির হেলথ প্রবলেম কোনগুলা এবং তাদের কি নিড আছে, সাথে একসাথে তাদের যে নিড গুলা দরকার, যে 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 হেলথ সেবা মানে যে যেগুলো সেবাগুলো তাদের দরকার সেগুলো আমরা তাদেরকে দিতে পারি। এই জন্য আমাদের কমিউনিটি ডায়াগনোসিসটা করতে হবে। এই ডায়াগনোসিস জিনিসটাই এটা, যে আমরা এগুলোকে খুঁজে বের করব। এটা হলো ইম্পর্টেন্ট, কারণ আমরা যাতে বুঝতে পারি যে হেলথ স্ট্যাটাসটা আমাদের খারাপ দিকে যাচ্ছে কিনা। যদি খারাপ দিকে যায়, যাতে আমরা প্রপার ট্রিটমেন্টটা করতে পারি, প্রপার হেলথ কেয়ার দিতে পারি। আবার হেলথ নিডসটা যাতে আমরা পূরণ করতে পারি। দেখো, এক একটা কমিউনিটির হেলথ নিডস কিন্তু এক এক রকম হয়। আমরা যে কমিউনিটিতে থাকি, আমাদের এখানে যে ডিজিজ, আমাদের আমাদের যে চাহিদা হবে যে ওই ডিজিজটাকে আমরা কন্ট্রোল করি। অন্য একটা কমিউনিটিতে কিন্তু দেখা গেল এই ডিজিজটা নাই, অন্য একটা ডিজিজ। তো এই জন্য কিন্তু হেলথ নিডটা আমাদের জানা প্রয়োজন, যে কোন কমিউনিটির জন্য আমরা কোন টাইপের সেবাটা দিব। এই যে আমরা খুঁজে বের করতেছি, এটা হলো তোমার কমিউনিটি ডায়াগনোসিস। তাহলে কমিউনিটি ডায়াগনোসিস থেকে আমরা জাস্ট ডেফিনেশন আর ইম্পর্টেন্ট বা একটা দুটো এক্সাম্পল করলে আমাদের মোটামুটি হবে। কমিউনিটি ট্রিটমেন্টটা হলে কি? কমিউনিটি ট্রিটমেন্টটা হচ্ছে এই যে আমরা কমিউনিটি ডায়াগনোসিসে এত কষ্ট করে খুঁজে বের করলাম যে হেলথের প্রবলেম কোনগুলা, হেলথ নিডস কোনগুলা। এখন কমিউনিটি ট্রিটমেন্টটা হচ্ছে আমরা যে অ্যাকশন এবং স্টেপ গুলা নিব এই হেলথ প্রবলেম গুলা দূর করার জন্য এবং হেলথ নিডস গুলা পূরণ করার জন্য, সেটাকে আমরা বলতেছি কমিউনিটি ট্রিটমেন্ট। তো এখানে আমরা কি করতে পারি? এক্সাম্পল হিসেবে তোমরা বলতে পারো যে আমরা প্রপার ওয়াটার সাপ্লাই দিব, প্রপার স্যানিটেশন করব, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এগুলো প্রিভেন্ট করব। এগুলো করে কিন্তু আমরা আমাদের হচ্ছে হেলথ প্রবলেম গুলা হচ্ছে তোমার প্রিভেন্ট করতে পারি। এটা আসলে ইন্ডিভিজুয়াল লেভেল, ফ্যামিলি লেভেল বা কমিউনিটি লেভেলেও হতে পারে। যে যে লেভেলেই হোক, আমরা জাস্ট যদি আমাদের প্রপার কেয়ারটা আমরা স্টেপ নিই যে আমরা কমিউনিটি হেলথ প্রবলেমটাকে সলভ করব এবং আমরা হেলথ নিডটা পূরণ করব, তো এই স্টেপ গুলাকে আমরা একসাথে কিন্তু বলতেছি কমিউনিটি ট্রিটমেন্ট। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আপু, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। মোটামুটি সব ইম্পর্টেন্ট জিনিসই আপনি হচ্ছে খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তো আপু, আরো হচ্ছে ধর এটার সাথে একটা কথা চলে আসে, যে সার্ভিলেন্সের ব্যাপারটা। তো আপু, সার্ভিলেন্সটা যদি একটু আমাদের বলে দেন। আচ্ছা, সার্ভেইলেন্স জিনিসটা বলতে হলে আসলে তার আগে একটু জিনিস একটু বলি, মনিটরিংটা কি। কারণ মনিটরিং এন্ড সার্ভেইলেন্স আসলে অনেক সময় প্যাচ লেগে যায়, পাশাপাশি জিনিস তো। মনিটরিং জিনিসটা হচ্ছে তোমার যে জিনিসটা আমাদের যে কিছু রুটিন মেজারমেন্ট, মনে করো তুমি একটা কমিউনিটির কিছু জিনিসটা সবসময় দেখে রাখবা, যে কমিউনিটির যে এয়ার পলিউশন হচ্ছে কিনা, ওয়াটার সাপ্লাই ঠিক আছে কিনা, তোমার হচ্ছে প্রপার স্যানিটেশন হচ্ছে কিনা। এই জিনিসগুলো সবসময় তুমি একটা রুটিন মেজারের মধ্যে রাখবা। সবসময় মনিটর করতেছি আমরা, এই জিনিসটাকে আমরা বলতেছি মনিটরিং। কিন্তু সার্ভেইলেন্স জিনিসটা কিন্তু একটু আলাদা। সার্ভেইলেন্সটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস স্ক্রুটিনি, অবশ্যই এটা সবসময়ই করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে। কিন্তু এইখানে আমরা শুধুমাত্র যে ওই কয়েকটা রুটিন জিনিস দেখবো তা নয়, আমরা প্রত্যেকটা ডিজিজের রিস্ক ফ্যাক্টর থেকে শুরু করে সেই ডিজিজটা আগে কিরকম ছিল, এখন কিরকম হচ্ছে, মানে সবকিছুতে আমরা একটা তদারকি রাখবো, যাতে আমাদের কমিউনিটিতে যদি কোনো ডিজিজ নতুন আসে আমরা সাথে সাথে বুঝতে পারি, যদি কোনো ডিজিজ এপিডেমিক হয়ে যায় সাথে সাথে বুঝতে পারি, বা আমাদের হেলথ স্ট্যাটাসের অবস্থা যদি খারাপ হয় সেটাও আমরা সাথে 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 বুঝতে পারি। এজন্য আমরা আমাদের মর্টালিটি রেট, মরবিডিটি রেট, ডিসএবিলিটি রেট এবং আদার ইন্ডিকেটর, যেটা আমরা হেলথ চ্যাপ্টারে পড়িয়েছিলাম, সবগুলো সবসময় একটা কন্টিনিউয়াস দেখে রাখবো, যাতে আমরা কোনো একটা চেঞ্জ আসলেই বলতে পারি। তো সার্ভেইলেন্সের ইম্পর্টেন্স আসে মাঝে মাঝে। তো ওইটা হচ্ছে তোমার ওইগুলা বললেই হবে, যাতে আমরা এপিডেমিকটা ডিটেক্ট করতে পারি, যাতে আমরা এটা বলতে পারি, সাজেক্ট করতে পারি যে মানে গেস করতে পারি যে এপিডেমিক হওয়ার একটা চান্স আছে বা এই ডিজিজটা এপিডেমিক পর্যায়ে যেতে পারে আগে থেকে, যাতে আমরা একটু সাবধান হতে পারি। আচ্ছা, তো সার্ভেইলেন্সের কয়েকটা টাইপস আছে, টাইপসের জাস্ট নাম জানলেই হবে, যে এপিডেমিওলজিক্যাল সার্ভেইলেন্স, তারপরে তোমার নিউট্রিশনাল সার্ভেইলেন্স, সেরোলজিক্যাল সার্ভেইলেন্স, ডেমোগ্রাফিক সার্ভেইলেন্স। এই কয়েকটা নাম জানলে মোটামুটি হবে। তো মোটামুটি এটুকুই। আর একটা টপিক মনে হয় আমাদের একটু বাদ পড়ছে, আমি ওটা একটু বলে দিই। সেটা হলো হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। এটা আসলে কি জিনিস? ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে তোমার একটা ডিজিজকে যখন আমরা স্টাডি করব, সেই ডিজিজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডিজিজ কিভাবে হচ্ছে,
কোনো ইন্টারভেনশন ছাড়া, কোনো প্রিভেনশন ছাড়া আমরা যদি একটা ডিজিজকে দেখি যে প্রথম থেকে শেষ পর্যন্ত সে আসলে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে স্টাডিটা আমরা করলাম এটা হলো ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। এটা কিন্তু হচ্ছে ২ টা ফেজে হয়, প্রি প্যাথোজেনিক ফেজ অ্যান্ড প্যাথোজেনিক ফেজ। প্রি প্যাথোজেনিক ফেজ জিনিসটা কি? মানে একটা অর্গানিজম আমাদের বডিতে এন্ট্রি করার আগেই যে ফেজটা হয় সেটা হলো প্রি প্যাথোজেনিক ফেজ। যেমন হচ্ছে যে ফেজটাতে আমরা সবসময় থাকি বলতে গেলে। কারণ এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট সবসময় একটা ইকুইলিব্রিয়ামে থাকে এই প্রি প্যাথোজেনিক ফেজে। যখনই এজেন্টটা আমাদের বডিতে ঢুকতে পারে তখনই কিন্তু এটা প্যাথোজেনিক ফেজে চলে যাবে এবং প্যাথোজেনিক ফেজে যাওয়ার পরে সে একটা নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ডের পর সে সাইন সিম্পটম প্রডিউস করবে এবং ফাইনালি ক্লিনিক্যাল কেস হিসেবে কিন্তু আমরা দেখতে পারবো। তো এই ন্যাচারাল হিস্ট্রিটাও আসলে জানা প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারবো যে ফেজ কয়টা বা কোন ফেজে আমরা কিভাবে স্পেসিফিক ট্রিটমেন্ট দিব বা প্রিভেনশন করব সেটার জন্য আমাদের ন্যাচারাল হিস্ট্রিটাও একটু জেনে রাখা দরকার। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আশা করছি আমাদের টপিকের মোটামুটি ইম্পর্টেন্ট যা যা ছিল আমাদের রিটেন এবং ভাইভাতে আসার মতো সবগুলো আপনি আপু কভার করে দিয়েছেন। তারপর আপু আর যদি কিছু বাকি থাকে তাহলে আপু আপনি হচ্ছে বলতে পারেন। আপু মনে হয় আর কিছু বাকি নেই। হ্যাঁ, বাকি নাই, মোটামুটি কভার করে ফেলছি আমরা। মনে হয় তোমরাও বোর হয়ে গেছো এত কথা বলছি। না আপু, না তবে আপু, অনেক সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ আপু। তবে হচ্ছে লাস্টে কিছু কথা বলতে পারি একটু অস্পি নিয়ে ১ মিনিট সময় নিয়ে, যে অস্পিতে আসলে কি আসতে পারে। যেহেতু আমাদের এখন প্রফ রিলেটেড কথাবার্তা চলছে, তো মনে হচ্ছে সামনেই প্রফ হয়ে যাবে। জি তো আপু, অনেক প্রফ ভয় ওরিয়েন্টেড প্রপ ওরিয়েন্টেড কথা বলাই বেটার এখন। তো অস্পিতে আসলে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে ফিগার গুলো আছে হয়তো এরকম একটা দিয়ে দিতে পারে। যেমন মনে করো ডিজিজ সাইকেলের ফিগারটা দিয়ে বলল যে এটা ডিজিজ সাইকেলের তোমার ফেজ গুলা লিখো বা ইম্পর্টেন্সটা লিখো, বা এপিডেমিওলজিক্যাল টায়ারটা দিয়ে দিল, এরকম একটা জাস্ট দিতে পারে আর কি। বা আইসবার্গ অফ ডিজিজের একটা ফিগার দিল, সাথে আর একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে মনে করো যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস, মডিফাইবল এন্ড নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো বলো। তো মোটামুটি ফিগার যেগুলো আছে ওইগুলো আমরা অস্পির জন্য একটু ধরে রাখবো। আর ছোটখাটো যে কোশ্চেন অস্পির সঙ্গে থাকে এগুলো আমরা ভাইবা বা রিটেনের জন্য যেটা পড়ছি তার মধ্যে থেকে আশা করি কাভার হয়ে যাবে। আর প্রবলেম বেসড কোশ্চেন আসলে আমাদের কনসেপ্ট অফ ডিজিজ থেকে খুব বেশি আসে না। তো আশা করছি যে মোটামুটি তোমাদের কনসেপ্ট অফ ডিজিজটা কাভার হয়ে গেছে। তো আজকের টপিকস মোটামুটি শেষ এখানেই, আর তেমন কিছু বলার নাই। এখন তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি করো। না আপু, অনেক ধন্যবাদ আপু। আপনি অস্পি নিয়ে খুব সুন্দর করে হচ্ছে কি আমাদের সাজেশন দিয়ে দিলেন। আসলে এখান থেকে হচ্ছে কি অস্পি আসলে হচ্ছে কি আমরা খুব বরিড হয়ে যাচ্ছি কোনটা কি পড়বো, তো আপু আপনি বলে দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপু। তো আমরা হচ্ছে গা 45 মিনিট হয়ে গিয়েছে, আমরা আমাদের টপিক তো শেষ প্রায়। তো আমরা হচ্ছে গা আজকে আর আগাচ্ছি না, আপনাদের সবাইকে হচ্ছে গা অনেক ধন্যবাদ। তো আমরা আমাদের সেশনটা আজকে এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো মতো পড়ালেখা করো, প্রফের জন্য পড়াশোনা করো। আচ্ছা, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম সবাই।